আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা হরর মুভি এক্সপ্লেন করব, যার নাম হচ্ছে ব্লাডি ইশক। এইটা মূলত রিসেন্টলি রিলিজ হয়েছে এবং অনেক ট্রেন্ডিং এ রয়েছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের যেই সিনটা দেখানো হয় সেখানে একটা মেয়ে দেখানো হয় যার নাম হচ্ছে আনন্দি এবং সে পানিতে ডুবে মারা যাচ্ছিল। তারপরে আমাদের আরেকটা সিন দেখানো হয় যাকে উদ্ধার করা হয়েছে এবং সে হসপিটালে আছে। তখন আমরা জানতে পারি যে তার আসল নাম হচ্ছে নেহা আর সে হচ্ছে রমেশের ওয়াইফ। কিন্তু এখানে একটাই সমস্যা যে তার কোনো স্মৃতিশক্তি নেই, তার মেমোরি লস হয়েছে। আর সে যে কালকে ডুবে যাচ্ছিল সেটা হয়তো কোনো একটা ইনসিডেন্টের কারণে সে ডুবে যাচ্ছিল। আর রমেশই তাকে উদ্ধার করে হসপিটালে অ্যাডমিট করে, কিন্তু তার কোনো কিছুই মনে ছিল না তার সাথে কি হয়েছিল এবং সে কিভাবে সে লেকের মধ্যে ডুবে যাচ্ছিল। তারপরে আমাদের দেখানো হয় যে তাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে এবং নেহা আর রমেশ বাড়ির দিকে যাচ্ছে। যখন সে হসপিটাল থেকে বের হয় তখনই একটা বাচ্চা ডেমনিক হয়ে তাকে বলে যে আর তুমি বাঁচবে না, তোমাকে এইবার মেরেই ফেলা হবে। তখন আমরা জানতে পারি যে তার সাথে যা কিছু হয়েছিল তার সুপার ন্যাচারাল পাওয়ার করেছিল, অর্থাৎ কোনো একটা আত্মা এই সবকিছুতে ইনভলভ রয়েছে। তখন আমাদের দেখানো হয় যে তারা বাড়িতে পৌঁছে গিয়েছে। তারা আসলে স্কটল্যান্ডের একটা আইল্যান্ডে থাকছিল। যখনই নেহা বাসার ভিতরে প্রবেশ করে তখন আমরা একটা সুপার ন্যাচারাল পাওয়ারের অনুপস্থিতি অনুভব করতে পারি, কারণ নেহার এক্সপ্রেশনই সেটা বলে দিচ্ছিল। আসলে তারা খুব রিচ ছিল এবং নেহা ইন্ডিয়া থেকে স্কটল্যান্ডে এসেছিল পড়াশোনা করতে। তখনই তার সাথে রমেশের পরিচয় হয় এবং তারা দুইজন একে অপরকে পছন্দ করে এবং একটা লাভ লাইফ শুরু হয়ে যায়। শেষমেশ তারা বিয়ে করে নেয়। এরপর আমাদের দেখানো হয় যে তার কোনো কিছুই মনে নেই, কিন্তু তারপরেও সে অনেক কিছু মনে করার চেষ্টা করছে। কিন্তু যখন সে রমেশের ঘনিষ্ঠ হয় তখন সে বুঝতে পারে যে তার রমেশের ভালোবাসার উপর ডাউট করার কোনো অধিকারই ছিল না, কারণ সে তাকে আসলে অনেক বেশি ভালোবাসে। এরপর আমাদের দেখানো হয় যে তাদের এই রোম্যান্সটা বেশি দিন টিকতে পারে না। যতগুলো কাজ ছিল সেগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং এই সিনটা দেখে রমেশ খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু নেহাকে এইটা বুঝতে দিচ্ছিল না। বলছিল যে সেখানে একটু কাজ করানো বাকি আছে, তাই এমনটা হয়েছে। নেহাও তার কথায় এগ্রি করে, কিন্তু কোথাও কোন একটা গরমিল লেগেছিল। এরপরে আমাদের দেখানো হয় যে তাদের এই ভালোবাসা বেশি দিন টিকতে পারে না, কারণ বাসায় হঠাৎ করে কোনো একটা মেয়ের রোম্যান্স করার শব্দ পাওয়া যাচ্ছিল এবং কেউ নেহাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। এমনকি যে কিছু জিনিসপত্র ছিল যেগুলো মাটিতে পড়লে একটা বুকশেলফের নিচে চলে যাচ্ছিল, কিন্তু নিচে গিয়ে দেখলে সেখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। বাসার মধ্যে অনেক কিছুই হন্টেড হচ্ছিল। যখন নেহা এটা রমেশকে বলে তখন রমেশ বলে, না এখানে এরকম স্বাভাবিকই হয়, এগুলো হয়তো তোমার মাথার ইলিউশন। কিন্তু নেহা আসলে বুঝতে পারছিল যে এই প্লেসটা হন্টেড। এরপরে আমাদের রমেশ আর নেহাকে দেখানো হয় যারা লিফটের সামনে কথা বলছিল। রমেশ বলছিল যে আমরা পুরো আইসোলেশনের মধ্যে এই আইল্যান্ডটায় আছি, কারণ আমরা কাউকে এখান থেকে কল করতে পারবো না, এমনকি এখানে ওয়াইফাই কানেকশন পর্যন্ত নেই, তাই আমরা পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। সেই ম্যানশনের মধ্যে যে লিফটটা ছিল সেই লিফট দিয়ে বেসমেন্টে যাওয়া যেত, সেখানে বেডরুমও ছিল একটা। রমেশ বলে যে এই লিফটটা আপাতত বন্ধ রয়েছে। সে আরো বলে যে বেসমেন্ট থেকে এই আইল্যান্ড থেকে বের হওয়ার রাস্তা রয়েছে। তারপরে দেখানো হয় যে রমেশ নেহাকে বলছে যে তাদের একটা অনেক বড় বিজনেস ছিল, কিন্তু লকডাউনে সেই বিজনেসটা বন্ধ হয়ে যায়। এরপরে নেহা রমেশকে আইডিয়া দেয় যে এই আইল্যান্ডে একটা এক্সোটিক হোটেল বানানোর। সেখানে কিছু হোয়াইট ওয়ার্কার্সদের ডাকা হয় এবং এই আইল্যান্ডটাকে একটা এক্সোটিক হোটেলে রূপান্তর করে দেওয়া হয়। নেহার যেহেতু সবকিছু মনে নেই, সে সবকিছুই মেনে নিচ্ছিল এবং রমেশ তাকে বলে এরপরে আমরা এখানে শিফট করে যাই। এরপরে আমাদের দেখানো হয় যে নেহার সাথে তার বেস্ট ফ্রেন্ড আয়েশা দেখা করতে এসেছে। আয়েশার চোখের উপর থেকে গাল পর্যন্ত একটা কাটা দাগ রয়েছে। আয়েশা নেহাকে অনেক কিছু রমেশের বিরুদ্ধে বলে এবং তাকে খেপাতে থাকে। আসলে তার বিরুদ্ধে সে তাকে ইনফ্লুয়েন্স করতে থাকে। সে অনেক কিছু বলে, তাই নেহা আর রমেশের মধ্যে বনাবনি হচ্ছিল না, তারা কিছুটা দূরে সরে যাচ্ছিল। তখন রমেশ নেহাকে বলে যখন তাদের বিয়ে হয়েছিল বিয়ের আগে আয়েশা নেহাকে একটা চিঠি লিখেছিল যাতে রমেশের বিরুদ্ধে অনেক কথা লেখা ছিল। এরপরে আমাদের দেখানো হয় রাতের বেলায় যে লিফটটা কাজ করছিল না সেটাও কাজ করছে এবং নেহা লিফটে উঠে পড়ে।
যখন সে লিফটে ওঠে আমাদের সিলিং এর উপরে দেখানো হয় যে একটা লেডি গোস্ট। তখনই আমরা বুঝতে পারি এই বাসার মধ্যে যে স্পিরিটটা রয়েছে সেটা আসলে একটা মেয়ের। নেহা যখন বেসমেন্টে যায় সেখানে সে হন্টেড কিছুর উপস্থিতি অনুভব করতে পারে এবং বুঝতে পারে যে এখানে কোনো গোস্ট রয়েছে। এরপরে সে সেখানে একটা কার্ড পায়, যে কার্ডটা দেবদত্ত নামের একটা লোকের ছিল। এরপরে সে উপরে আবার ফিরে আসে এবং দেখানো হয় তাদের রুমের মধ্যে অর্থাৎ বেডরুমের মধ্যে আয়শা রয়েছে। বিষয়টা খুবই উইয়ার্ড ছিল, এমনকি আয়শাও দেবদত্ত সম্পর্কে জানতো। তখন নেহা দেবদত্তের সাথে পাহাড়িতে গিয়ে কথা বলে আসে এবং তাকে এখানে আসতে বলে। যখন সে দেবদত্তের সাথে কথা বলতে গিয়েছিল সে জানতে পারে যে দেবদত্তের সাথে তার আগেও দেখা হয়েছিল, কিন্তু তার যে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার আগেও তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে অ্যাক্সিডেন্টের পরেই তার সাথে দেবদত্তের দেখা হয়েছিল। এমনকি দেবদত্তের সাথে তার মেইন যে কারণ ছিল দেখা হওয়ার সেইটা হচ্ছে নেহার যে হাজবেন্ড রয়েছে অর্থাৎ রমেশ, তার বাবার মৃত্যু সম্পর্কে একটা কেস ওপেন হয়েছিল। মানে তার বাবা কিভাবে মারা গিয়েছে এটা খুব একটা রহস্যজনক বিষয় ছিল এবং কে তাকে মেরেছে এটা নিয়েও কেউ সবাই সন্দিহান ছিল। তাই এই কেস নিয়েই দেবদত্তের সাথেই তার দেখা হয়। দেবদত্ত একজন পুলিশ অফিসার ছিল, তাই তাকে ইনভেস্টিগেট করার জন্য হয়তো এই কেসটা দিয়েছিল। দেবদত্ত তাকে জানায় তার হাজবেন্ড এখানে কোথাও না কোথাও ইনভলভ রয়েছে। তার হাজবেন্ডের বিরুদ্ধে কোনো প্রুফ না থাকলেও সেই হয়তো তার নিজের বাবাকে মেরে ফেলেছে। এরপর আমাদের পাস্ট একটা সিন দেখানো হয় যেখানে নেহা রমেশকে জিজ্ঞেস করছে যে এই বাসায় কি কোনো কিছু হন্টেড রয়েছে কিনা। বেসমেন্টে সে অনেক আগে থেকেই যেতে চাইতো, কারণ বেসমেন্ট সম্পর্কে তার একটা কিউরিওসিটি কাজ করত। তখন সে একদিন রমেশ কাজ করছিল তাকে টেনে নিয়ে বেসমেন্টে নিয়ে যায় আর বলে যে এই রুমটা কেন আটকানো। তখন রমেশ তাকে বলে যে বিল্ডিংটা খুবই পুরনো হয়ে গিয়েছে, তাই এটার খুঁটিগুলো নড়বড়ে হয়ে গিয়েছে, এটাকে শক্ত রাখার জন্য রুমটা আমরা আটকে দিয়েছি। কিন্তু তখন রেখা এটা শুনতে চায় না, আর রমেশ তাকে যখন ধাক্কা দেয় তখনই তার হাত থেকে ওই পুলিশ অফিসারের কার্ডটা সেখানে পড়ে যায় আর তার মাথায় একটা আঘাত লাগে। এইটা তার অ্যাক্সিডেন্ট হওয়ার আগেকার ঘটনা। এরপর আমাদের দেখানো হয় দেবদত্ত নেহার সাথে দেখা করতে এসেছে, সেখানে আয়শাও রয়েছে এবং তার হাজবেন্ডকে নিয়ে সেখানে কথা ওঠে। তখন নেহাও তার হাজবেন্ডকে কোথাও না কোথাও সন্দেহ করছিল, আর দেবদত্ত বলে যে তার হাজবেন্ডই হয়তো তার ফাদার ইন লর মৃত্যুর পেছনে রয়েছে। কথায় কথায় সেখানে বেসমেন্টের কথাও ওঠে, আর সেখান থেকেই পুলিশ অফিসার বলে হয়তো তুমি বেসমেন্ট থেকে পানিতে পড়ে গিয়েছিলে। পানিতে পড়ে যাওয়ার কারণে নেহার পানি থেকে একটা ভয় সৃষ্টি হয়, তাই সে আইল্যান্ড থেকে দূরে কোথাও যেতে চাচ্ছিল কিন্তু যেতে পারছিল না। এরপরে সে ট্রুথটা ইনভেস্টিগেট করার জন্য অনেক চেষ্টা করছিল এবং অনেক কিছু রিকল করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুই সে মনে করতে পারছিল না। এরপরে সে একটা বুক পায় যার মধ্যে সে একটা গোস্ট হান্টারের একটা রিসিট পায়, যের মধ্যে সে তাদেরকে 500 ইউরো পর্যন্ত পে করেছিল। তাই সে অনেক সাহস জুটিয়ে সেখানে বেরিয়ে পড়ে। সেখানে যাওয়ার পরে তারা তাকে জানায় তার বাসায় তারা ইনভেস্টিগেট করেছিল এবং তারা একটা পেন্ডেন্টও পেয়েছে। সেই পেন্ডেন্টটাই আসলে ওই গোস্টের সাথে রিলেটেড ছিল। তখন সেখানে যে মিডিয়াম ছিল সে বলে তোমার এই পেন্ডেন্টটা যদি তুমি সল্ট ওয়াটারের মধ্যে ডিজলভ করে পুড়িয়ে ফেলো তাহলে হয়তো তুমি রিলিফ পেয়ে যেতে পারো। এরপরে দেখানো হয় যে সেই গোস্ট হান্টাররা নেহাকে হেল্প করে এবং সেই পেন্ডেন্টটা সল্ট ওয়াটারের মধ্যে ডিজলভ করে, কিন্তু সেটা বেরিয়ে একটা রুমের মধ্যে চলে যায়। যেই মেয়েটা নেহার হেল্প করছিল সেই রুমের মধ্যে প্রবেশ করে এবং হঠাৎ করে সেই রুমটা লক হয়ে যায়, আর সেই মেয়েটা হঠাৎ করে পজেসড হয়ে যায়। পজেসড হয়ে সে কিছু একটা বলতে থাকে রাশিয়ান ভাষায়। তার ফেসটাও এতটা বড় হয়ে যায় সেটা দেখতে খুবই বিভৎস লাগছিল। এরপরে আমাদের নেহাকে দেখানো হয় যে বাসায় ফিরে আসে এবং একটা ক্যামেরার মাধ্যমে দেখতে চেষ্টা করে যে বাসার মধ্যে হচ্ছেটা কি। যখন সে ক্যামেরার ফুটেজটা দেখতে পায় সেখানে দেখানো হয় যে একটা লেডি গোস্ট সেখানে রয়েছে এবং নেহা জানতে পারে যে সেই প্লেসটা আসলে হন্টেড আর একটা লেডি গোস্ট সে সবকিছু করছে। নেহা যে ক্যামেরাটা বসিয়েছিল সেইটা ওই গোস্টটা সেখানে যে বুকশেলফ ছিল সেটার নিচে ফালিয়ে দেয়, যেখানে গেলেই সবকিছু গায়েব হয়ে যাচ্ছিল ডোরেমনের পকেটের মতো। যাই হোক, সেখানে যাওয়ার পরে নেহা যখন সেই বুকশেলফের নিচে হাত দেয় সে একটা পেন ড্রাইভ পায়। পেন ড্রাইভটা যখন সে ওপেন করে সে ভেতরে একটা ভিডিও দেখতে পায়। সে ভিডিওটা ছিল রমেশের। আসলে রমেশ সবকিছুই জানতো যে এই প্লেসটা হন্টেড এবং সে আসলে ভয়ও পাচ্ছিল। আসলে সে এতদিন একটা ফেক ইমেজ নিয়ে সবার সাথে কথা বলছিল,
যে সে কোনো ভয় পায় না এবং এই প্লেসটাও হন্টেড না। তখন নেহা রমেশকে জিজ্ঞেস করে যে সবকিছু কি হচ্ছে, আর তুমি বা এই সবকিছু কেন লুকোচ্ছ আমার কাছ থেকে। তখন রমেশ নেহাকে বলে যে অনেক আগে তোমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, সে আমাদের এখানে এসেছিল এবং তোমার সাথেও তার সম্পর্ক অনেক ভালো ছিল। যখন সে আমাদের বাড়িতে আসে, সে আমার ড্রিঙ্ক এবং তোমার ড্রিঙ্কে কিছু একটা মিলিয়ে দিয়ে সে আমার সাথে ইন্টিমেট হয়ে যায় এবং ভিডিও ধারণ করে। তারপরে আমাকে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে আর 50,000 পাউন্ড ডিমান্ড করতে থাকে, কিন্তু আমরা সেটা তাকে দিতে নারাজ ছিলাম, তাই আমাদের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল। কিন্তু আমাদের ফ্যামিলির অবস্থা এমনিতেই খারাপ ছিল, বিজনেসও বন্ধ হয়ে গিয়েছিল, হাউস রেনোভেট করার জন্য টাকা পয়সা ছিল না, তাই আমরা তাকে কোথা থেকে এতগুলো টাকা দিতাম। তাই আমি তাকে শেষ করে দিয়েছিলাম, অর্থাৎ রমেশ তাকে মেরে ফেলেছিল, আর তার ওই লাশই সেই বেসমেন্টের ওই রুমে রয়েছে, আর সেই রুমটা তার জন্যই সে লক করে রেখেছে। এত কিছু শোনার পরে নেহা অনেক ভেঙে পড়ে আর কান্না করতে শুরু করে। তখন রমেশ তাকে কনসোল করে আর তারা দুজন কোথাও একটা বেড়াতে চলে যায়। তারা আইল্যান্ড থেকে দূরে তাদের সময় কাটাতে চাচ্ছিল। তখন তারা সেখানে যাওয়ার পরে একটা হোটেলে ওঠে। সেইখানে একটা টুইস্টার বিষয় ঘটে এরকম যে নেহার সাথে তার আসল যে বেস্ট ফ্রেন্ড ছিল আয়েশা, যেখানে তারা দুইজন ইন্ডিয়া থেকে স্কটল্যান্ডে পড়াশোনা করতে এসেছিল, সেই ফ্রেন্ড নেহার সাথে দেখা করতে আসে। তাহলে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমরা আগে যে আয়েশাকে দেখছিলাম সে আসলে আসল আয়েশা নয়, এবং সে আসলে কে সেটা হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তখনই আমরা বুঝতে পারি যে রমেশ এতদিন যা বলছিল সবকিছু মিথ্যা ছিল, এবং সেই বাসার মধ্যে যার গোস্ট রয়েছে সেটাও রমেশ ভালো করেই জানতো। এরপরে আমাদের আয়েশা আর নেহাকে দেখানো হয় যারা রমেশকে ফাঁকি দিয়ে কোথাও একটা যাচ্ছিল। আয়েশা নেহাকে একটা হসপিটালে নিয়ে যায়, যেখানে যাওয়ার পরে একটা হোয়াইট ম্যানকে দেখানো হয় যে একটা মিডিয়ামের কাজ করত এবং তার মেয়ে সেটা বলতে পারতো যে কে বা কার জন্য এইরকম কিছু হচ্ছে। যখন তার মেয়ে ওই লোকটাকে স্পর্শ করে তখনই হঠাৎ করে লোকটা চিৎকার দিয়ে উঠে আর বলে এখান থেকে চলে যাও। সে রাশিয়ান ভাষায় বলছিল, কিন্তু সেটা আমাদেরকে ট্রান্সলেট করে দেখানো হয়। এরপরে স্ক্রিনে একটা লেখা ভেসে ওঠে যে তোমরা বেসমেন্টে যাও। তখন আমরা বুঝতে পারি যে বেসমেন্টের কাহিনী এখনো বাকি রয়েছে। রমেশ আমাদের যে কাহিনী বলেছে সেটা আসলে আসল ঘটনা নয়, আসল ঘটনা এখনো বাকি রয়েছে। তখন আয়েশা নেহাকে বলে যে আমি ইন্ডিয়া থেকে তোমাকে অনেক কল করতাম এবং তোমার সম্পর্কে রমেশকে অনেক কিছু জিজ্ঞেস করতাম, কিন্তু রমেশ বলে যে তুমি ইন্ডিয়াতে আসবে, তাই বলে সে আর কখনো আমাকে কল ব্যাক করেনি। আর যেহেতু আইল্যান্ডে তোমার ফোনের কোনো সিগন্যাল পাওয়া যেত না, তাই আমি তোমাকে কল করেও আর কখনো পেতাম না, তাই আমি ইন্ডিয়া থেকে এসেছি তোমাকে দেখার জন্য। আসলে নেহা তার সোশ্যাল মিডিয়াতে চেক করেনি, যেহেতু স্কটল্যান্ডের সেই আইল্যান্ডে কোনো ধরনের নেটওয়ার্ক নেই, তাই সে বুঝতেই পারেনি যে আসল আয়েশা কে আর নকল আয়েশা কে। এখন তারা দুজন মিলে যখন রমেশকে জিজ্ঞেস করে তখন রমেশ বলতে বাধ্য হয়। রমেশ বলে আমাদের বিয়ের আর মাত্র 1 মাস বাকি ছিল, তুমি 1 মাস আগে ইন্ডিয়াতে চলে গিয়েছিলে আর আমি স্কটল্যান্ডেই রয়ে গিয়েছিলাম। একদিন একটা অ্যাক্সিডেন্টের সময় কিমায়া নামক একটা মেয়ের সাথে রমেশের দেখা হয় এবং তারা দুইজনেই লুকিয়ে কোথাও একটা বাঁচার চেষ্টা করছিল। তখন যখন তারা দুইজন দুইজনকে টাচ করে নিজেদের জন্য তাদের ফিলিংস তখন উদ্ভূত হয় আর তারা একজন আরেকজনের কাছাকাছি চলে আসে। তখন হয়তো তারা এটা বুঝতে পারছিল, কিন্তু একজন আরেকজনকে শেয়ার করে না। দেখা যায় পুলিশ তাদেরকে উদ্ধার করে আর কিমায়ের পিছে একটা ক্ষত হয়ে গিয়েছিল। কিমায়াকে রমেশ তার বাসায় নিয়ে গিয়েছিল সেই ক্ষতটা নিরাময় করার জন্য। তখন আমাদের দেখানো হয় কিমায়া রমেশ আর তার বাবার ছবি তাদের টেবিলের উপরে দেখতে পায়। রমেশ কিমায়ের জন্য একটা কি যেন নিতে গিয়েছিল নিচে, তখনই রমেশের রুম থেকে কিমায়া বের হয়ে চলে যায়। রমেশ এসে দেখে যে কিমায়ের রুমে ছিল না। এরকম করে আরেকদিন কিমায়ের সাথে রমেশের দেখা হয় একটা রেসের মধ্যে, তারা দুইজন দুইজনের সাথে দেখা করে আর রেস শেষ হওয়ার পরে তারা রমেশের বাসায় চলে আসে। আসার পরেই তারা দুইজন দুইজনের প্রতি খুবই স্ট্রং অ্যাট্রাকশন ফিল করে এবং ইন্টিমেট হয়ে যায়। এরকম করে তারা ইন্টিমেট হতে থাকে আর একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। আসলে রমেশের যে 1 মাস পরে বিয়ে ছিল রমেশ এটা ভুলেই গিয়েছিল। তখন রমেশ সবাইকে এটা বলতে চাচ্ছিল, এমনকি তার বাবাকে ওটা বলতে চাচ্ছিল, কিন্তু আমাদের দেখানো হয় রমেশ যখন তার বাবার সাথে কিমায়ের পরিচয় করিয়ে দেয় তখন সেই উল্টা শক হয়ে যায়, কারণ কিমায়া তার বাবারই ওয়াইফ ছিল।
অর্থাৎ তার স্টেপ মাদার ছিল, কিন্তু সেই সবকিছু জানার পরেও তার সাথে রিলেশন করেছে। কিমায়া তার রুমে সেই ছবিটা দেখেছিল, কিন্তু সবকিছু জানার পরেও সেই রকম করেছে। তার জন্য রমেশ তার উপর অনেক ক্ষিপ্ত ছিল। তার বাবা সেখান থেকে চলে যায়। তখন কিমায়া রমেশকে বলে যে আমি তো তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু তোমার বাবার সাথে আমার আগেই বিয়ে হয়ে গিয়েছিল। আমি কখনো ট্রু লাভ পাইনি, কিন্তু আমি টাকা পয়সাকেই বেছে নিয়েছি এখন। কিন্তু তোমাকে যখন আমি দেখেছি তখনই আমার মনে হয়েছে তুমি হয়তো আমার ট্রু লাভ, এবং ইভেনচুয়ালি এটাই প্রমাণিত হয়েছে যে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমি তোমার স্টেপ মাদার হিসেবে না, তোমার লাভার হিসেবেই তোমার সাথে থাকবো, আর তোমার বাবার সাথে তার ওয়াইফ হিসেবে থাকবো। আমরা এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারি। কিন্তু রমেশ তার উপরে খুবই রেগেছিল আর তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। কিমাও সেখান থেকে চলে যায়, কিন্তু সে কাউকেই কিছু বলতে পারছিল না, কারণ সে নেহার উপরে চিট করছিল। আসলে রমেশ খুবই একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সে একদিন খুব সাহস জুগিয়ে তার বাবার কাছে যায় সবকিছু স্বীকার করার জন্য, কিন্তু দেখা যায় সেখানে কিমায়া চলে আসে আর পেছন থেকে তার বাবার মাথায় আঘাত করে তার বাবাকে মেরে ফেলে। আসলে কিমায়া তখন একটু সাইকোপ্যাথ টাইপের অ্যাক্ট করছিল, আর সে বলে যে তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। আসলে সে তাকে নিজের করে নিতে চাচ্ছিল এবং রমেশের প্রতি সে কিছুটা অবসেসড হয়ে গিয়েছিল। তখনই রমেশ না চাইতেও কিমায়াকে ধাক্কা দেয় এবং অ্যাক্সিডেন্টালি কিমায়া সেইখানে যে কাজ ছিল সেটা ভেঙে বাহিরে চলে যায় এবং মারা যায়। তখন রমেশ কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না, তাই তার বাবার লাশ আর কিমায়ার লাশ দুইটাই বোটে করে নিয়ে সে কোথাও একটা নিয়ে ব্লাস্ট করে দেয়। কিন্তু বোটের মধ্যেই তার জ্যাকেটটা রয়ে যায়, যেটা পরে দেবদাত নামক ওই পুলিশ অফিসারটা পেয়েছিল, তাই তাকে সে সন্দেহ করছিল। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় যে কিমায়া এতটাই অবসেস ছিল যে সে মারা যাওয়ার পরেও তার বডির মধ্যে ঢুকে পুরা বডিটা নিয়ে রমেশের কাছে ফিরে আসে। কিন্তু রমেশ সেখানে ভয় পেয়ে তাকে সেই বেসমেন্টের রুমে বেঁধে রাখে আর তাকে পানিতে ডুবিয়ে ফেলার প্ল্যান করে। আর এই সবকিছুই সেই গোস্টটা নেহাকে বলতে চাচ্ছিল, তার জন্যই সে এই সবকিছুই করছিল। রমেশ বলে যে তাকে সেখান থেকে কোথাও যেতে দিচ্ছে না, অর্থাৎ সে আত্মাটা রমেশকে এই আইল্যান্ডের মধ্যে আটকে রেখেছে, তাই সে এখান থেকে কোথাও যেতেও পারছে না। রমেশ বলে যে আমি সেখান থেকে অনেক বের হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি বের হতে পারিনি, কারণ কিমায়ের যে লকেট ছিল সেটা এখানে রয়ে গিয়েছিল আর তার মাধ্যমে সে আমাদের সাথে অ্যাটাচড হয়ে গিয়েছিল। এরপরে আমাদের দেখানো হয় যে এতদিন আমরা যাকে দেখছিলাম সেই আসলে কিমায়া। এখানে রমেশ বলে যে আমি এই বাড়িটা বিক্রি করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিমায়া আমাকে সেটা করতে দেয়নি। এরপরে আমাদের দেখানো হয় যে রমেশ আবারও তাদের বাড়ির পেপারসটা নিতে বেসমেন্টে যায়। সেখানে যাওয়ার পরে রমেশের পেটের মধ্যে কিমায়ের আত্মা কিছু একটা ঢুকিয়ে দেয় এবং তাকে আহত করে দেয়। অন্যদিকে আমাদের নেহাকে দেখানো হয় যে সেই আত্মার দিকেই যাচ্ছিল, কিন্তু সেই আত্মা সেখানে অনেক ভাঙচুর করে এবং নেহাকেও ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু নেহা সেই যে লকেটটা ছিল সেটাকে সল্ট ওয়াটারের মধ্যে ডিজলভ করে দেয়, যার কারণে কিমায়ের স্পিরিটের পাওয়ার অর্ধেক হয়ে যায় এবং সে কিছুটা দুর্বল হয়ে পড়ে। তারপরে কোনো মতে অনেক কষ্টের বিনিময়ে তারা সেই লকেটটা আগুনের মধ্যে ফেলে দিয়ে সেটাকে পুড়ে ফেলে, যার কারণে সেই স্পিরিটের শক্তি শেষ হয়ে যায়, কিন্তু সে সেই আইল্যান্ডেই থেকে যায়। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যে রমেশ সেই যে বোট ছিল সে বেসমেন্ট থেকে বের হয়ে বোটের মধ্যে কোনো রকম করে উঠে পড়ে এবং নেহাও সেই বোটের মধ্যেই উঠে পড়ে, কিন্তু তাদের বোট স্টার্ট হচ্ছিল না। অন্যদিকে কিমায়ের যে স্পিরিট ছিল সেটা তাদেরকে ধরতে আসছিল। এমন সময় হঠাৎ করে তাদের বোট স্টার্ট হয়ে যায়, আর কিমায়ের স্পিরিট যেহেতু স্কটল্যান্ড ছেড়ে যেতে পারবে না তাই তাদেরকে সে ধরতে পারে না। আর দেখানো হয় যে তারা সেফলি একটা কোথাও পৌঁছে যায় আর রমেশও ভালো হয়ে যায়। কিন্তু এই মুভিটার এন্ডিংটা হ্যাপি ছিল না, কারণ নেহা রমেশকে ছেড়ে দেয় কারণ সে তার উপর চিট করেছিল। এরপরেই নেহা সেখান থেকে চলে যায় আর মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এইরকম আরো মুভির সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।